গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। প্র্যাকটিক্যালি এটা ছাত্র পরিষদের জন্মদিন ছিল কোনো একটা সময়, কিন্তু সেম ডেট। এবং ছাত্র পরিষদ নিয়ে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বেশি করেছিলেন। এবং আজকের যে অনুষ্ঠান সেটা প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু মানে কি বলা যায়, প্রবীণ সাংবাদিক হিসেবে কিছু বক্তব্য তার কাছে তুলে ধরবো। এবার গ্রহণ করা বা না করার বিষয়টি সম্পূর্ণ তার, এবং আমি শ্রদ্ধা রাখি তার কাছে, কারণ 1979 থেকে 81 অব্দি আমি ছাত্র পরিষদ করেছি এবং আমাদের লিডারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং দিদিকে অবশ্যই প্রণাম জানাই এই অনুষ্ঠান থেকে, এবং টোটাল অনুষ্ঠানটা ডিজিটালের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিচ্ছি। দেখুন, নামটা আজকের আমাদের যে টাইটেল কার্ডটা দেখতে পাচ্ছেন, বিহারের ভোট, মমতার ভবিষ্যৎ ও ললিপপ। মানে ব্যাপারটা কি? বিহারের ভোট নিয়ে একটা ঘটনা চলছে, সেটা আপনারা জানেন, এবং সেখানে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব কামাল করছেন, সেই বিষয়তে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আগামী 1 সেপ্টেম্বর অর্থাৎ সামনের সোমবার একটি টোটাল ইন্ডিয়া জোটের যাত্রা রয়েছে, যে যাত্রায় আমরা শুনতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, মানে সূত্র মারফত বা খবরের কাগজ তাই বলছে। এখন বক্তব্যটা যেটা, সেটা হচ্ছে যে এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া নামটিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, এবং এই জোটের যে বিহার আন্দোলন বা বিহারের ভোটের ব্যাপারে যে দৌড়ঝাঁপ, সেখান থেকে শুরু করে রাষ্ট্রপতির নির্বাচন যেটা 9 তারিখ, তার মধ্যে বহু ঘটনাবহুল ব্যাপার রয়েছে, যার বেশ কিছুটা প্রবীর বিশ্বাস গতকালের দুটি অন্তত প্রোগ্রামে সেটাকে তুলে ধরেছে। একটি সকালবেলা তো আমি দেখছিলাম, একটি প্রবীর প্লাসে, এবং সন্ধেবেলা যেটা করেছেন 8টার সময়, সেটা সম্পৃক্ত, রিলেটেড উইথ অল দিস, সবটাই প্রায় ন্যাশনাল নিউজের লেভেলের। এখন ব্যাপার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না যান, তাতে করে সিপিএম একটা মস্ত বড় অস্ত্র হাতে পাবে, এবং অলরেডি তারা বলতে শুরু করেছেন। সেলিম বা সুজন চক্রবর্তী এরা তো বলিয়ে কইয়ে এরা খুব একটা আন্দোলন বা পথে নেমে কিছু করেন না, কিন্তু এটা তারা ডেফিনিট করে বলবেন যে মোদির চাপের কাছে নতি স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য তিনি ইন্ডিয়া জোটের অন্যতম একজন কাণ্ডারি হওয়া সত্ত্বেও গেলেন না মোদির ভয়ে। বলতে তো দ্বিধা নেই, কারণ বলার জায়গাটি তো অন্তত মিডিয়া মহল যাকে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল, তাদেরই একটি অংশ কিন্তু এটা তুলে ধরেছেন যে তারা দুজন যাচ্ছেন না। এবং তার সঙ্গে অ্যাডিশনাল কথা হচ্ছে, যেটা আমি অত্যন্ত নিন্দা করছি, আমি পরবর্তী অধ্যায়ে বলবো, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না যে কংগ্রেসের কোনো অনুষ্ঠানে কংগ্রেসকে হাইলাইট করার জন্য সেখানে উপস্থিত থাকে। এরকম কথা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বলেছেন বলে জানি না, কারণ জয়ন্ত ঘোষাল একটি চ্যানেলে তিনি কিন্তু পরিষ্কার বক্তব্য বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলা নিয়ে খুব ব্যস্ত, সামনে দুর্গাপুজো, সেটা নিয়েও ব্যস্ত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে এখন প্রত্যেক দিন এক একটি জেলা পার্টলি দেখা হচ্ছে। বলবো সে কথা, কিন্তু এই যে মিডিয়ার অহেতুক কথা, তাদের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হন দেশে বিদেশে ইত্যাদি। তো এরকম ধরনের ভয়ঙ্কর কথার কিন্তু একটা ব্যাড রিয়াকশন হতে পারে। অন্তত আজকে তো একটা বলতে বাধ্য হচ্ছি যে একটা সেকশন আছে যাদের একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে কিন্তু ধীরে ধীরে কংগ্রেসের প্রতি, যে রাহুল খুব ভালো খেলছে। তো সেই খেলাটার মধ্যে যদি মমতা বা অভিষেক বা তৃণমূলে কেউ না যান, তাহলেও কিন্তু বিহারের ভোটটা খেলা হবে। কিন্তু বিহারের ভোটের সঙ্গে হার জিতের সঙ্গে কিন্তু আসন্ন 2026-এর নির্বাচন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কিন্তু অনেকটাই সম্পৃক্ত। সেই ঘটনাটাই আজকে বলবো, একেবারে সরাসরি প্রশ্নের পাঞ্চে। নমস্কার, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদের প্রত্যেককে। কেমন কাটছে আপনাদের দিনগুলো? শুক্রবার, জুম্মাবার, আপনাদের সকলকে শুভেচ্ছা বার্তা জানাই। দেখুন, আজকে আমাদের টাইটেল কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপর। বিহারের ভোট আসন্ন, তার সঙ্গেও রাষ্ট্রপতি নির্বাচনটাও আছে।
এবং প্রবীর বিশ্বাস ইতিমধ্যেই বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানান রকম গেম প্ল্যানিং হচ্ছে। আপনাদেরকে একদম গোড়াতে বলি যে এই 3 দিন, মানে গতকালের আগের 3 দিন আর কি, মানে 26, 27 এবং 28, 3 দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দিল্লিতে বৈঠক করলেন। এবং এই বৈঠকের আলোচ্য বিষয় ছিল যে কি করে ডেভেলপ করা যায় দেশের অবস্থা। এবং সেখানে নানান কথাতে এই যে একদম এক্স্যাক্টলি হিয়ার মোহন ভাগবতজি কিন্তু একটি কথা পরিষ্কারভাবে বললেন যে স্বাধীনতা উত্তর যুগে স্বাধীনতা সংগ্রামের যে একটা ঘটনা ঘটেছে তার জন্য অনেক ত্যাগ করতে হয়েছে, অনেকে স্যাক্রিফাইস করেছে, কেউ সশস্ত্র আন্দোলনে গেছে, কেউ মহাত্মা গান্ধীর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তিনি মহাত্মা গান্ধীকে ভূয়সী প্রশংসা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি দুটি নামকে তুলে এনেছেন বারবার করে। একটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অন্যটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বারবার করে তার পংক্তিতে পংক্তিতে ভাষণে কিন্তু রবীন্দ্রনাথ উঠে এসছে এবং তিনি বলেছেন যে স্বাধীনতার উত্তর যুগে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আমরা মানুষের ভালো করতে চেয়েছি এবং এই ভালো করতে যাওয়ার জায়গাতে বাধাপ্রাপ্ত হয়েছে আরএসএস, এটা বলেছেন তিনি। এবং অনেক ত্রুটি হয়েছে, যেমন সেদিনকে হয়েছে অর্থাৎ জওহরলালের আমলে, তেমন আজকেও আছে অর্থাৎ নরেন্দ্র মোদীর আমল। ফলে একটা সমালোচনা কিন্তু সেখানে তৈরি হয়েছে। শুধু সেখানেই নয়, আগামী 9 তারিখ হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন, তার আগে 5, 6, 7 রাজস্থানের যোধপুরে কিন্তু এই আরএসএস এর নানান সংগঠন যেগুলো আছে, আমি তো আগেও আপনাদের বলেছি যে আরএসএস একটা বিরাট ব্যাপার, তার একটা ছোট্ট পার্ট হচ্ছে কি বিজেপি। তো সুতরাং নানান সংগঠন নিয়ে কিন্তু আরএসএস যোধপুরে একটি বৈঠক করছেন এবং সেই বৈঠকের আগে আরএসএস একটি বার্তা পরিষ্কার বলেছে যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বা বাঙালিদের নিয়ে যে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে সেইটা বিজেপির এগেনস্টে যাচ্ছে এবং বিজেপি তাই নিয়ে কোনো তাপ নেই, ভুলভাল কথা বলছে, সেটাতে কিন্তু আত্মঘাতীর সমতুল্য ঘটনা ঘটছে। অর্থাৎ বিজেপির এই ভুলভাল কথাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার রাস্তাটা আরো পরিষ্কার হচ্ছে, এটা আরএসএস বলেছে। সুতরাং তারা ঠিক 9 তারিখে রাষ্ট্রপতি নির্বাচনের আগে কিছু প্ল্যানিং 7 তারিখে করবেন এবং আমার ধারণা যে যোধপুরে কিন্তু উপস্থিত থাকবেন তাবর তাবর নেতা, যদি তাদেরকে অ্যালাউ করা হয়, কারণ সেখানে মোহন ভাগবতের কথাটাই শেষ কথা, সঙ্গের কথাই শেষ কথা, এবং সেটা নরেন্দ্র মোদী কিন্তু এখন মানে একেবারেই পশ্চাৎপদ করছেন যে যা বলবে বাবা আমার দরকার নেই, আমার 240 আসন, কে আমার পাশে আছে কে আমার পাশে নেই আমি জানি না, সুতরাং যা বলছে শুনতে হবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু অ্যাজ অন শুক্রবার সকালে আপনাদের বলছি। সেখানে নয়, আমেরিকা একেবারে দাদাগিরি চূড়ান্ত করছে নরেন্দ্র মোদীর উপর, যা খুশি তাই গালাগাল দিচ্ছে এবং ব্যবসায়িক মহল বিশেষ করে আম্বানি গোষ্ঠী তারা কিন্তু ক্ষিপ্ত, কারণ তাদের একটা বিরাট বিজনেস ডিল কিন্তু আমেরিকার সঙ্গে চলে। এবং আপনাদের আরেকটা ভয়ঙ্কর কথা বলতে বাধ্য হচ্ছি, যে সূত্র মারফত জানতে পারলাম, সত্যি মিথ্যের ব্যাপারটা আপনারা বিচার করবেন, কারণ আজকাল আপনারা যে কমেন্ট করেন সেগুলো আমার থেকে বেটার, আমার বক্তব্যের থেকে অনেক বেটার কমেন্ট করেন। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই ইন্ডিয়া জোটকে পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে। শুনলেন কথাটা? ডোনাল্ড ট্রাম্প চাইছেন মোদী ক্ষমতা থেকে বেরিয়ে যাক, রাহুল গান্ধী ক্ষমতায় আসুক, এটা চাইছে। এটা ভেতরের কথা, এটা অভ্যন্তরের কথা, সূত্র মারফত জানতে পারছি। সেখানেই শুধু না, আম্বানির সঙ্গে এত খারাপ রিলেশন হয়েছে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর, যে বিহারের ভোটের আগেই আম্বানি অনেকটাই যেন ইন্ডিয়া জোটের দিকে হেলে রয়েছেন। তার কারণটা হচ্ছে যে অনেকে আপনারা ভাববেন যে মুকেশ আম্বানি অনিল আম্বানির মধ্যে বিরাট ক্ল্যাশ ট্যাশ, ওসব ফালতু কথা। ভাইয়ের জন্য কিন্তু মুকেশ আম্বানি যথেষ্টই হৃদয় রয়েছে এবং অনিল আম্বানির বাড়িতে সিবিআই ইত্যাদি রেড করাটা ভালোভাবে নেয়নি মুকেশ আম্বানি। শুধু সেখানেই নয়, মুকেশ আম্বানির ছোট ছেলে, মোটা মতন যে ছেলেটি, তার তো সম্প্রতি বিয়ে হলো, প্রায় 1 মাস ধরে আমাদের সোশ্যাল নেটওয়ার্কে সেসব ছবি ছক্কা ইত্যাদি দেখেছি, বিরাট আয়োজন ইত্যাদি। তো এই ছেলেকে একটা চিড়িয়াখানা প্রেজেন্ট করেছেন কিন্তু মুকেশ আম্বানি, এবং সেই চিড়িয়াঘরে সারা বিশ্বের সমস্ত সেরা সেরা মানে 1600 1800-র উপর জন্তু জানোয়ার সেখানে রয়েছে এবং নরেন্দ্র মোদী খোদ সেই চিড়িয়াঘর দেখে এসছেন এবং চিড়িয়াঘরে গিয়ে তিনি গরু টরুকে দুধ ফুদ পর্যন্ত খাইয়েছেন। হঠাৎ এমন কি ঘটনা ঘটলো রিসেন্ট, যে মুকেশ আম্বানির
ছেলের সেই চিড়িয়াঘরের বিরুদ্ধে হঠাৎ করে তৎপর হয়ে উঠেছে প্রশাসন, এবং সেটা একেবারেই সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছেছে, এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে এই যে জন্তু জানোয়ার আনা হয়েছে সেটাই নাকি অনেকটা ইললিগাল। মানে একেবারে সরাসরি এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমাদের এমন সিস্টেম হচ্ছে না, মুখে বলবো ফাটফাট ছবি চলে আসবে। এবং বলা হচ্ছে যে মুকেশ আম্বানি তার ছেলেকে যে চিড়িয়াঘর বা চিড়িয়াখানা যেটা প্রেজেন্ট করেছেন সেটার মধ্যে ইল্লিগাল জন্তু জানোয়ার রয়েছে, সুতরাং তদন্ত জায়গায় ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ দুই আম্বানিকে চটিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত খাতিরের লোক হচ্ছে গিয়ে মুকেশ আম্বানি, এবং মুকেশ আম্বানিকে তিনি নেমন্তন্ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং তার যে ওথ অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোই হয়নি। আমাদের গিয়েছিলেন সেখানে, আমাদের কি বলে পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছিলেন শিবশঙ্কর, মোদীকে সেখানে ইনভাইট করাই হয়নি। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক এবং আমাদের কাছে লজ্জারও বটে। কাজেই নরেন্দ্র মোদী নাকি মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস, অর্থাৎ মোদী ডিঙিয়ে ট্রাম্প হওয়াতে আম্বানি গোষ্ঠীর উপর বেদম চটেছে, এবং বেদম চটার ফলে কাজের কাজ তো হবে লটকা, কারণ দেশ তো চালায় প্র্যাকটিক্যালি ব্যবসায়ীদের একটা বড় গোষ্ঠী, সারা বিশ্বেই তাই নিয়ম, চীন বাদে, চীন বা কমিউনিস্ট কান্ট্রি সকল যেগুলো রয়েছে। তো সুতরাং দেশের বাণিজ্যের অবস্থায় যখন 50% ট্যাক্স চাপানো হচ্ছে, সেই সময় কিন্তু আম্বানিদের জন্য আমেরিকা অনেকটাই প্রশস্ত করে রেখেছে তাদের রাস্তা। এবং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যে সৌদি আরবিয়া বা ওই সেক্টরে গিয়েছিলেন, ফার ওয়েস্টে, সেখানে নাকি আম্বানিও নিমন্ত্রিত ছিলেন, এবং আম্বানির সঙ্গে সেখানে তাদের কথাবার্তাও হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এবং আম্বানি যাতে ব্যবসাপত্র করতে পারে তার জন্য তদবির পর্যন্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এসব খবর জানতেন? ফলে ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম যে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটাকে পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট দিচ্ছে, সেই গোষ্ঠীটার মধ্যে যেমন আম্বানিরা রয়েছে, আম্বানি ভাইয়েরা রয়েছে, তেমনই রয়েছেন রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোট। সুতরাং এই জোটটিকে চাইছে আমেরিকা যে আসুক এবং এ ফুটে যাক। আরএসএস কিন্তু এই ব্যাপারটা জানতে পেরেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাহুল গান্ধীর এই যে প্রসেশনস কাম, এই যে তাদের মিছিল, সেই মিছিলে হাজারে হাজারে লক্ষাধিক মানুষ বিহারে কিন্তু ছটফট করছে, বিশাল ভিড় হচ্ছে, এবং আবহাওয়া যা দাঁড়িয়েছে তাতে করে দুর্ঘটনা কিছু যদি না ঘটে, ডেফিনিট করেই কিন্তু ইন্ডিয়া জোটের শরিকরা বিহার দখল করতে চলেছে, কারণ তাদের পেছনে মানে পর্দার আড়াল থেকে সাপোর্ট রয়েছে দেশের সব থেকে বড় ব্যবসায়ী গোষ্ঠী, এবং সাপোর্ট রয়েছে আমেরিকার। এবং বিহারটাই হচ্ছে গিয়ে কিন্তু একেবারে সেমিফাইনাল বলতে পারেন বাংলার ভোটের আগে, অর্থাৎ সেই কারণেই এখানে বলা হয়েছে যে মমতার ভবিষ্যৎ, অর্থাৎ ভোটের ভবিষ্যৎ। এই বিহারে কিন্তু ইন্ডিয়া জোট জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম তুড়ি মেরে এখানে 240টা আসন পেয়ে যাবে। আর বিহারের ভোট যদি হারে, এইখান থেকে কিন্তু আমার গল্পটা শুরু করছি। দেখুন, আমি একটা কথা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, আই এম নট শিওর উইথ দ্যাট, যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি 1 সেপ্টেম্বর বিহারে না যান, আমার মনে হয় যে সেখানে অবশ্যই কিন্তু অভিষেকের যাওয়া উচিত, কারণ অভিষেক কিন্তু রাইজিং স্টার, এবং সর্বভারতীয় ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা একটা জায়গা তৈরি হচ্ছে। তিনি তো রাহুল গান্ধীর ডিনারেও পর্যন্ত উপস্থিত ছিলেন, এবং রাহুল তাদের টেবিলে বসে ডিনার করেছে, যেটা তিনি অপমানিত হয়েছিলেন যে নরেন্দ্র মোদীর বাড়িতে যেদিনকে ডিনার পার্টিতে আমন্ত্রণ ছিল, সেদিনকে নরেন্দ্র মোদী একবারও এসে অভিষেকের সঙ্গে কথা বলেননি, এবং অভিষেক সেখান থেকে উঠে বেরিয়ে চলে এসেছিলেন কলকাতায় তার নিজস্ব স্পেশাল ফ্লাইটে। তো সুতরাং এখানে কিন্তু খুব বুদ্ধি করে এগোতে হবে। আবারও আমি বলছি, আ সেকশন অফ পিপল ওয়েস্ট বেঙ্গলের, তাদের কাছে কিন্তু একটা ভোট, তাদের একটা ভোট, বিশেষ করে মুসলিম কমিউনিটির একটা ভোট কিন্তু রাহুল গান্ধীর দিকে একটু হলেও হেলে রয়েছে। কত পার্সেন্ট বলতে পারবো না, এটা যত দিন যাবে, কারণ আপনাদের বলি আমি নেক্সট উইকে আমি উত্তরবঙ্গ সফর করব, এবং গাড়িতে যাব, এবং আমার যাত্রাটা শুরু হবে একেবারে বারাসাত থেকে শুরু করে কৃষ্ণনগর রোড ধরে, কৃষ্ণনগর, তারপরে আপনার পরপর যেগুলো পড়বে, কৃষ্ণনগর থাকবে, বহরমপুর থাকবে, মালদা থাকবে,
ইয়ে থাকবে, সমস্ত করতে করতে যাব, খানিকটা খবর এসে আপনাদের দিতে পারবো, এইটুকু আশা রাখি। কিন্তু আবারও আপনাদের বলছি, সেকশন অফ মুসলিম কমিউনিটি তারা কিন্তু রাহুল গান্ধীর মুভমেন্টটাকে খুব ভালো করে গ্রহণ করছে। এবার ভোট কাটাকাটি হলে মুশকিল আছে। তার মধ্যে আইএসএফ তো মোটামুটি একটা দালালির পর্যায়ে চলে গেছে বিজেপি। বিজেপি এগুলো তো করবেই, কারণ বিজেপি হারবার জন্য তো বসেনি। কিন্তু বিহারকে জিততেই হবে। বিহারে যদি বিজেপি জিততে না পারে, যেটা সম্ভাবনা প্রায় নেই বললেই হয়, মানে বিজেপির একার পক্ষে কিছু করা সম্ভব না, কারণ তারা একটা মুখ্যমন্ত্রীর মুখই তৈরি করতে পারেনি, তাহলে কিন্তু এই যে পশ্চিমবঙ্গ একটা বলয়, এই পশ্চিমবঙ্গের চারিদিকে কারা আছে, ধরুন সিকিম পশ্চিমবঙ্গের মাথার উপর রয়েছে একটা স্টেট, সেখানে বিজেপির সহযোগীরা রয়েছে, তারা রাজত্ব করছে। একদিকে আসাম টোটালটাই বিজেপির, আচ্ছা তলায় উড়িষ্যা বিজেপির, বিহার এখনো পর্যন্ত বিজেপির হাতে, খালি নেই ঝাড়খণ্ড, কিন্তু ঝাড়খণ্ড পার হলেই আবার চারিদিকে বিজেপি। সুতরাং টার্গেট কিন্তু নরেন্দ্র মোদীদের ওয়েস্ট বেঙ্গল দখল করা। এবং এই ক্ষেত্র থেকে আমি বলছি যে এটা হচ্ছে ফোর্থ টার্ম, মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে আসেন ফোর্থ টার্ম হবে। এই ফোর্থ টার্ম অলওয়েজ বিন ভেরি ডেঞ্জারাস যে কোনো ক্ষেত্রে, মানে আমি বলছি না ক্ষতিকারক, কিন্তু খুব বুদ্ধি করে এই ফোর্থ টার্ম কাটাতে হয়। এবং এই ফোর্থ টার্মের অনেকগুলো ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, বিরতি একটা নেব। এবং ফোর্থ টার্মে যা যা ঘটনা ঘটেছে ভারত জুড়ে, সেগুলো কিন্তু স্বাস্থ্যকর নয়। এবং সেটা সিপিএম এর আমলে যেমন হয়েছে, জওহরলাল নেহরুর ক্ষেত্রে তেমন হয়েছে, তেমন নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হয়েছে, তেমন মমতার দিকে কি কিছু ধেয়ে আসছে, এই প্রশ্নটা থাকছে। এটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, আমি একেবারে কাগজপত্র নিয়ে বসেছি আপনাদেরকে জানাবার জন্য। কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এদিকে ওদিক গেলে এটা শুনতে পাবেন না, কারণ আপনাদের সহযোগিতা দরকার এই টোটাল প্যারামিটারটা বলার জন্য। সঙ্গে থাকুন, আসছি দ্রুত একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনাদেরকে বলি যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে কিন্তু লেফট অ্যান্ড রাইট ঝেড়েছেন নরেন্দ্র মোদীকে। এবং আমি এর আগে যে অনুষ্ঠানটি করেছিলাম অর্থাৎ দাদাগিরি, সেখানে যে বক্তব্যটি আমি বলেছিলাম যে এই বিজেপি দল বা শ্যামাপ্রসাদ মুখার্জি এরা ব্রিটিশের দালালি করা ছাড়া কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে এই কথাটা যখন তুলে ধরছেন, মানে গতকালের ভাষণে তিনি বলেছেন যে এরা কি ছিল, এরা লালিপপ দেখাচ্ছে। লালিপপটা মানে হচ্ছে লোভ, টাকা। এরা লালিপপ দেখাচ্ছে। এবং এরা কি ছিল, এরা তো ব্রিটিশের দালাল ছিল। একদম মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য, আপনারা পারলে 2 লাইন শুনে নিতে পারেন। একটু দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি ছিল, একটা পার্ট দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কতটা অ্যাগ্রেসিভলি মমতা খেলেছেন। দেখব। এবং শুভনন্দন, ইন্দ্রনীলের গানের পর আমার বক্তৃতা দেওয়ার মনটা গানে চলে গেছে। এত ভালো কথা আর এত ভালো গানটা আমার নিজের গায়ে কাটা দেয়। আপনারাও যে কোনো ব্লক প্রেসিডেন্টের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন, হয় একটা করে খাতা নিয়ে যাবেন। এখনো পর্যন্ত আমার প্রায় 1 কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী, স্কুলে কন্যাশ্রী। আপনারা শুনলেন যে তার ভাষণের
মেন জায়গাগুলো ছিল কিন্তু ইলেকশন নিয়ে। ছাত্রদের হলে কি হবে? এবার বলি, আপনাদের সন তারিখগুলো বলছি, খুব ডেঞ্জারাস ব্যাপারটা। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হন স্বাধীন ভারতে 1947, সন্দেহ নেই। তার আগেও তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা ব্রিটিশ আমলে, ছেড়ে দিন। তাহলে 47 হচ্ছে গিয়ে তার ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম হচ্ছে গিয়ে তার 52, থার্ড টার্ম হচ্ছে গিয়ে তার 57, এবং ফোর্থ টার্ম হচ্ছে গিয়ে তার 62। খুব খারাপ গিয়েছিল 62। দলটা ভেঙেছিল কংগ্রেস, চীন আক্রমণ করেছিল, তার আগে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ হয়ে গেছিল, চীন আক্রমণ করেছিল, এবং বলতে দ্বিধা নেই যে চীন কিন্তু ভারতের অনেকটা অংশই দখল করে ফেলেছিল, এবং রাশিয়া ইন্টারফেয়ার না করলে ভারতের কপালে দুঃখ ছিল, কারণ চীন অত্যন্ত আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু আক্রমণ করেছিল, এবং চীন নেভার বিন এ ফ্রেন্ড অফ ইন্ডিয়া, যেটা নরেন্দ্র মোদী কি করছে জানি না। ফোর্থ টার্মটাতে জওহরলাল বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং চীনের আক্রমণের পর তিনি তো একেবারে বোধহয় তার স্ট্রোক হয়ে যায়, তিনি বিছানা নিয়েছিলেন, এবং কোন ক্রমে তিনি দেশ চালাতেন, তাকে সহযোগিতা কামরাজ থেকে শুরু করে বাকিরা করেছেন, এবং এই টার্মেই কমপ্লিট করতে পারেননি জওহরলাল নেহরু। 1964-এ তার মৃত্যু হয়, এবং বিগ হার্ট অ্যাটাক। ফলে ফোর্থ টার্মটা অশুভ, এরকম একটা ধারণা রয়েছে। আমি অবশ্য শুভ অশুভ এগুলো কিছু মানি না। চলে আসুন ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের টার্মিওলজিতে। ইন্দিরার ফার্স্ট টার্ম, তিনি লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রী ছিলেন। সেকেন্ড টার্ম তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন। থার্ড টার্ম তিনি 71-এ বিরাট ভাবে জিতে আসলেন, এবং জিতে এসে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু হলেন না, নতুন একটা কংগ্রেস তৈরি করলেন থার্ড টার্মে। ফোর্থ টার্মে কিন্তু ইন্দিরা গান্ধী হেরে গেলেন লিটল পার্সেন্টেজ ডিফারেন্সে। নিশ্চয় খেয়াল আছে 1977-এ জনতা পার্টি ক্ষমতা এসেছিল। ইতিহাস বলছে, ইতিহাস হিস্ট্রি রিপিটস বলে যে কথা আছে। এবার চলে আসুন সিপিএম এর আমলে। সিপিএম এর ফার্স্ট টার্ম 1977, সেকেন্ড টার্ম 1982, থার্ড টার্ম 1987, এই অবধি ঠিক আছে। এই থার্ড টার্মের পর দুটো ঘটনা খুব হয়েছিল। অর্থাৎ প্রথমটা হয়েছিল মমতার মাথায় ডান্ডা মারা, খুন খারাপি ইত্যাদি ইত্যাদি করে সিপিএম এর ইমেজ ইমপ্রেশন সাংঘাতিক খারাপ হতে শুরু করেছিল, এবং জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রিত্ব যথেষ্ট খারাপ হতে আরম্ভ করেছিল। এর মধ্যে বানতলা ফান্তলা ইত্যাদি ঘটনাগুলো তো ঘটেই, এবং মমতা প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন, আপনারা সেই ঘটনাও জানেন। তাদের কাছে বার্তা ছিল, তাদেরও তো একটা সার্ভে রিপোর্ট আছে, যে তুমি যদি এই 87-এর পর তুমি যদি 92 অব্দি অপেক্ষা করো, তোমার কিন্তু পরাজয় অনিবার্য। এটা সিপিএম এর কাছে খবর ছিল বামফ্রন্টে। কেন খবর ছিল? খবরটা এ কারণে ছিল যে তাদের ইমেজ এন্ড ইমপ্রেশন কমে আসছে। এ কারণে তারা হঠাৎ করে দুটো ঘটনা ঘটালো, যেটা ইতিহাসে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। প্রথম হচ্ছে গিয়ে লালকৃষ্ণ আদবানি এবং বিজেপি, ওই রাজীব গান্ধী যখন সরে গেলেন, তিনি ভোটে জিতেছিলেন ঠিকই, কিন্তু কেন্দ্রে জনতা দল গভর্নমেন্ট করে, তাকে সাপোর্ট করে একদিকে বাম একদিকে রাম, অর্থাৎ একদিকে বাজপেয়ী তাকে সাপোর্ট করে, অন্যদিকে জ্যোতিবাবুরা তাকে সাপোর্ট করে। এবং তারপরে টার্মস কন্ডিশন ছিল যে রামরথ নিয়ে সারা ভারতে ঘুরবেন লালকৃষ্ণ আদবানি। তিনি মানে এক্সট্রিম হিন্দুইজমের মুখ ছিলেন। তো তিনি রামরথ নিয়ে যখন ঘুরতে 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 পশ্চিমবঙ্গে প্রবেশ করলেন, পুরুলিয়াতে, তখন জ্যোতিবাবুরা কিচ্ছু বললেন না, অ্যালাউ করলেন তাকে, কর আরো কর। কিন্তু চারিদিকে কিন্তু গন্ডগোল লেগে গিয়েছিল। আমাদের হাওড়াবাড়ি, গোলাবাড়ি, ফোলাবাড়িতেও খুব গন্ডগোল, বুঝতে পারছেন, ধর্মীয় গন্ডগোল। এবং তারপরে সেই আদবানিকে কিন্তু অ্যারেস্ট করে, আজকের বিহারে যাদের ভোট, অর্থাৎ লালু প্রসাদ যাদব বিহারে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে বন্দি করা হয়, এবং একটি বাড়িতে আটকে রাখা হয়। সঙ্গে সঙ্গে এই জনতা দল থেকে বিজেপি তাদের সমর্থন উইথড্র করেন, বিশ্বনাথ প্রতাপ সিং এর গভর্নমেন্ট মুখ থুবড়ে পড়ে যায়। এটা ছিল একটা ঘটনা। এবং সেই ঘটনার পর বিজেপি হঠাৎ করে এই উত্থানটা, যেটা সিপিএম এর কল্যাণে হয়েছিল পশ্চিমবঙ্গে, যে অ্যালাউ করো, বিজেপিকে অ্যালাউ করো, তাতে করে কিন্তু এই রামরথের কল্যাণে হঠাৎ করে একটি ধর্মীয় সুরসুরি হওয়াতে বিজেপির ভোটটা রাতারাতি বেড়ে যায়। এবং বিজেপির ভোট ছিল মাত্র 4% ওয়েস্ট বেঙ্গলে চিরকাল। সেই 4%টা গিয়ে কোথায় দাঁড়ায় পরে বলছি, তার আগে শুনে নিন যে 1 বছর এগিয়ে নিয়েছিল সিপিএম বলেছিল যে লোকসভার সঙ্গে একসাথে আমরা ভোট করব,
এবং 1992-তে যে ভোটটা হওয়ার কথা, তারা 1991-এ সেই ভোটটা করেছিল। কেন করেছিল? কারণ তাদের কাছে বার্তা ছিল 92-তে ভোট করলে তোমরা মুখ থুবড়ে পড়বে, পরাজয় অনিবার্য। এবং 1992-তে যদি ভোট হতো তাহলে কংগ্রেস হয়তো গভর্নমেন্ট করে ফেলতে পারত, এতদূর কথা বলছি। কিন্তু 1991-এও যে তাদের টেরিফিক রেজাল্ট হয়েছিল এমন না, তখন তাদের পড়তি অবস্থায় ছিল। বলি 1991-এর বিধানসভা নির্বাচনে সিপিএম 37.9% ভোট পেয়েছিল, 7 থেকে 9, 37.9% ভোট পেয়েছিল। আর কংগ্রেস পেয়েছিল 37.1% ভোট। মানে এও 37, এও 37, খালি ডিফারেন্স কি 0.8%, 7 to 8%, 0.7 to 8% ভোটের ডিফারেন্স ছিল সিপিএম এর সঙ্গে কংগ্রেসের। কিন্তু অন্যদিকে আরএসপি, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লক বা আদার্স যারা বাম জোট ছিল, তারা কিছু পার্সেন্টেজ ভোট পেয়ে গিয়েছিল। সব মিলিয়ে টিলিয়ে 43-44% ভোট বামেদের আসে। এবং এই আসার ফলে প্যাথেটিক ব্যাপারটা কি, ও তার সঙ্গে আরেকটা কথা বলি, যে এখান থেকে কিন্তু 11% ভোট কেটে নিয়েছিল বিজেপি। রেকর্ড, ভাবাই যায় না, পশ্চিমবঙ্গে 11% ভোট বামেদের কল্যাণে। এই বামেরা বলে না মমতা বিজেপিকে ঢুকেছে জ্যোতিবাবুরা। সেদিনকে যদি আদবানিকে অ্যারেস্ট করতেন জ্যোতিবাবু, তাহলে আজকে কিন্তু তারা হিরো হয়ে থাকতেন এবং চিরকাল মুসলিম ভোট পেতেন, কোনোদিন বাতিল হতেন না। কিন্তু তারা সেদিনকে অ্যালাউ করেছিলেন আদবানিকে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে পাস করতে। পুরুলিয়ার উপর দিয়ে যাওয়ার সময় তাকে কেউ ট্যাম্পও করেনি। তাতে করে হঠাৎ করে বিজেপির ভোটটা রাতারাতি বেড়ে গিয়েছিল, একটা হিন্দুইজমের ধ্বজা উঠেছিল। তারা 11% ভোটটা টানার ফলে, এবং এই 11% যদি ভোট তারা না টানতো, এই 11% ভোটের মধ্যে অন্তত 9% ভোট ছিল কংগ্রেসের। এবং কংগ্রেস যদি সেই ভোটটা পেত, তাহলে এই 9-এর সাথে 16, 46% ভোট তাদের হয়ে যেত, গভর্নমেন্ট করে ফেলতো 1991-এ। 1991-এ কংগ্রেস গভর্নমেন্ট করে ফেলতে পারতো যদি বিজেপি এই 11% ভোট না কাটতো। কংগ্রেসের ভোটটাই গিয়েছিল ওদের দিকে। ফলে কি দাঁড়িয়েছিল, 182টা আসন একা সিপিএম পেয়েছিল, এবং সব মিলিয়ে টিলিয়ে 240-42টা আসন ছিল। এবং কংগ্রেসের ভাগ্যে জুড়েছিল মাত্র 43% আসন, এই 43টি আসন। সিদ্ধার্থ রায় জিতেছিলেন চৌরঙ্গি থেকে এবং তিনি বিরোধী নেতা হন। 1971 ইতিহাসটা খুলে দেখবেন, আমার আর বলার কিছু। ফলে ফোর্থ টার্মটা খুব ডেঞ্জারাস। সিপিএম বুদ্ধি করে 1 বছর এগিয়ে নিয়ে বিজেপিকে ঠেলে দিয়েছিল সামনে। বিজেপি 11% ভোট কেটেছিল বলে সিপিএম ব্যাক করেছিল। এত দূর অবস্থা আর কোনোদিন সিপিএম এর হয়নি 2011-র আগে অব্দি। ঠিক তার 20 বছর আগে কিন্তু কেলোর কীর্তি হতো। আমাকে যারা গালাগাল করেন তলায়, তারা দয়া করে হিস্ট্রিটা জানবেন, এগুলো তো শেখারও আছে অনেক কিছু। এটা প্রসঙ্গগুপ্তই একমাত্র বলবে, কোনো চ্যানেলে দেখেন এগুলো বলছে, বলবে না। যাই হোক, এবারে এই যে বিহারের ভোটটা হচ্ছে, এটা কিন্তু খুব টার্মিনোলজির জায়গা থেকে আপনারা দেখুন, 2002-তে বিহারে প্রথম এই জনতা দল ইউ মানে নীতিশ কুমার গোষ্ঠী এবং বিজেপি মিলে একটা কম্বাইন গভর্নমেন্ট করে। 2002 কি 4 এরকম একটা টাইমে, বা আগে পরে হতে পারে। এবং ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্মে গিয়ে তারা কিন্তু বিরাট ধাক্কা খায়। অর্থাৎ গতবারের ভোটে 5 বছর আগে আপনারা জানেন যে সেবার সবচাইতে বেশি ভোট পেয়েছিল কিন্তু লালু প্রসাদের দল আরজেডি। তারা পেয়েছিল 23.7% ভোট, নাকি 27%, এরকম একটা ডিফারেন্স হবে। 23 থেকে 27% ভোট তারা টেনেছিল। তার ধারে কাছেও বিজেপি ছিল না, তার ধারে কাছেও কিন্তু জেডিইউ ছিল না। যার জন্য ম্যাক্সিমাম আসন পেয়েছিল কিন্তু লালু, অর্থাৎ তেজস্বী যাদব। এবং আপনারা শুনলে আরো স্তম্ভিত হবেন যে সেবারে ইন্ডিয়া জোট বা ইউপিএ জোট বনাম এনডিএ জোটের যে লড়াইটা হয়েছিল বিহারে আজ থেকে 5 বছর আগে, তাতে দুটো দল যত ভোট পেয়েছিল, দুজনের মধ্যে ফারাক ছিল মাত্র 12 থেকে 12,500 ভোটে। মাত্র। মানে আর 1% বা 0.5% ভোট যদি লালু প্রসাদ বা কংগ্রেস জিততে পারত, তাহলে তারাই গভর্নমেন্ট করত। তখন আর নীতিশ কুমারের বারবার পল্টুরাম হতে হতো না। আবারও বলছি যে 5 বছর আগে কংগ্রেস লালুর জোট, তারা হেরে গিয়েছিল এনডিএ জোটের কাছে। দুটো দলের কাছে ভোটের ডিফারেন্স ছিল মাত্র 12 থেকে 13,000। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বক্তব্য এটাই
যে এই যে ইতিহাসগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, তখন তো আপনি কংগ্রেস করেন এবং জিতেও ছিলেন 1991-এ আপনি জিতেছিলেন, বোমাবাজি হয়েছিল, আমরা তখন রীতিমতো পলিটিক্স করছি। তো আপনি তখন এই কি বলে দক্ষিণ কলকাতা থেকে জিতে কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। তো সেই ইতিহাসটা মাথায় রাখবেন, এটা 4th টার্ম। আজকে যে সিচুয়েশন হয়ে রয়েছে, সেই সিচুয়েশনে সুড়সুড়ি এবং লালিপাপ কিন্তু শুধু বিহারে দিচ্ছে না, এই লালিপাপ কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিচ্ছে বিজেপি। আপনারা খেয়াল করে দেখুন যে লাস্ট যে মিটিংটাতে এসছিলেন নরেন্দ্র মোদী, সেই মিটিং এ তার চারিপাশে যারা ছিল তারা সব নব্য বিজেপি, আরএসএস বিজেপি ছিল না। ছিল না মানে দিলীপ ঘোষ না থাকাটাই থাকা নয়, দিলীপ ঘোষ ছিলেন না, লকেট চ্যাটার্জি ছিলেন না, তারপরে জ্যোতির্ময় সিং মাহাতো ছিলেন না, তিনিও আরএসএস করা সাংঘাতিক শিক্ষিত ছেলে, পুরুলিয়া থেকে, যিনি তাদেরকে নিমন্ত্রণই করা হয়নি। এবং জগন্নাথ সরকার, তাকে নিমন্ত্রণ করা হয়নি। অর্থাৎ ফ্রন্টলাইনে ছিল শুভেন্দু অধিকারী এবং তার আমচাচামচারা, তাপস রায়, কারা কারা সব স্টেজে, যারা দুদিন আগে তৃণমূল করতো বা সিপিএম করতো, ন্যাড়াবাগচি বসেছিল সামনে। তো ফলে এই ধরনের নেগেটিভ ক্যারেক্টারদেরকে ফিল্ডে নামিয়ে ভোট দখলের চেষ্টা চলবে, যারা একটা সময় মুসলিমদের কালচারটা দেখে এসছে। আবার বলছি, এদেরকে ফিল্ডে নামানো হচ্ছে এ কারণে যে যারা মুসলিমদের কালচারটা একসময় দেখে এসছে এবং তাদের সঙ্গে এই আইএসএফ এর খুব দহরম মরম। যদিও আমি মনে করি যে মুসলিম কমিউনিটির কাছে গিয়ে আইএসএফ ভোট চাইলে ভোট পাবে না তারা, কারণ তাদেরকে প্রমাণ দিতে হবে হয় মমতার জোটে এসো। তো এই সিচুয়েশনটা কি দাঁড়িয়েছে, যে যদি এমন একটা পরিস্থিতি হয় যে সিপিএম এবং কংগ্রেসের আজকে মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের লাস্ট লোকসভা পক্ষসভা নিয়ে যে ভোটটা রয়েছে সেটা 11 থেকে 12%, সেখান থেকে যদি 4% ভোট কমে যায় এবং সেটা যদি বিজেপিতে চলে যায়, তাহলে কিন্তু ভাবনার ব্যাপার। এই যে পার্সেন্টেজ দেখাচ্ছিলাম এতক্ষণ, বা 4th টার্মের ঘটনাগুলো যেটা বললাম, কাজে খুব সতর্ক হওয়ার ব্যাপার। আজকে এটা আবারও আমি রিপিট করছি যে ইন্ডিয়া জোটের যে মিটিং 1 সেপ্টেম্বর হচ্ছে, সেই মিটিং এ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাও যেতে পারে, কিন্তু প্রতিনিধি হিসাবে কংগ্রেসের অত্যন্ত প্রিয় পাত্র বা কংগ্রেসের অত্যন্ত প্রিয় বন্ধু ডেরেককে পাঠানো উচিত, ডেরেক ওব্রায়ানকে। আমি কেউ না বলার, আমি বলছি, কিংবা শতাব্দী রায়কে। আরে ক্লাস, দ্যাটস দ্য টু ফিচার, একদম রেডি রয়েছে। এদের দুজন কিন্তু কংগ্রেসের খুব মানে প্রিয় পাত্র। এবার বলা হচ্ছে যে সোনিয়া গান্ধী যদি সেখানে উপস্থিত থাকতেন বিহারে, তাহলে নিশ্চয়ই মমতা যেতেন, কারণ সোনিয়াকে ভীষণ ভালোবাসেন মমতা, মমতাকেও ভালোবাসেন। সুতরাং এখন অনেকগুলো কিন্তু কি বলা যায়, অনেকগুলো ইকুয়েশন বাকি আছে, অনেকগুলো টার্মিওলজি বাকি রয়েছে। আগামী দিন কিন্তু অনেক অঙ্ক পারমুটেশন কম্বিনেশন করতে হবে। সুতরাং ইন্ডিয়া জোটের সঙ্গে যতটা সম্ভব আমার মনে হয় তৃণমূলের থাকা উচিত, কিন্তু ইন্ডিয়া জোট তো ভাই তাকে ডাকছে। আজকে স্টালিন চলে যাচ্ছে, আজকে সেখানে চলে যাচ্ছে, আপনাদের নর্থ ইন্ডিয়ার সমস্ত শরিকরা চলে যাচ্ছে, এমনকি অখিলেশ যাদব পর্যন্ত যাচ্ছেন, এমনকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পর্যন্ত যাচ্ছেন। সেখানে তো একজন টপ লিডারের যাওয়া উচিত, অন্তত ইন্ডিয়া গোষ্ঠীটাকে টিকিয়ে রাখার জন্য। কে বলতে পারে 2026-এ কি ইকুয়েশন হবে বা না হবে। অবশ্য সে ভাবনার মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্টই আছে, যথেষ্ট বুদ্ধিমতী তিনি গতকাল যে ভাষণ দিয়েছেন, তাতে করে আমি আশাবাদী যে আমরা একটা জিনিস চাই, যে এই ফ্যাসিজম যেটা চলছে ভারত জুড়ে, সেটা শেষ হোক। আমি একবারও আরএসএস কে ফ্যাসিস্ট বলছি, কিন্তু তাদের ভাষণে কিন্তু বারবার করে নরেন্দ্র মোদীর সমালোচনা উঠে আসে। আমি আবারও বলছি, আমেরিকা চাইছে এই মুহূর্তে মোদী সরে গিয়ে অন্য একটা গোষ্ঠী এসে ক্ষমতা দখল করুক, সাপোর্ট দেবে আমেরিকা। একদিনে 50%টা কমে গিয়ে 20%-তে দাঁড়িয়ে যাবে, কি আরো নিচে নামতে পারে। শুধু মোদীকে রিমুভ করো, এবং তার সঙ্গে আম্বানি এবং আদার বিজনেস হাউস, বিশেষ করে দক্ষিণ ভারতের বিজনেস যেগুলো মার খাচ্ছে 50%-র জন্য, তারাও কিন্তু ইন্ডিয়া জোটের পাশে দাঁড়াবে। খেলা তো বাকি, খেলা তো সবে শুরু হয়েছে, দেখুন না কোনখানকার খেলা কোথায় দাঁড়ায়। তবু আবারও বলি যে বিহারের ভোট কিন্তু মমতার ভবিষ্যৎ। বিহারে যে করেই হোক ইন্ডিয়া জোটকে জেতানো উচিত, বা জেতানোর জন্য টোটাল ইন্ডিয়া জোটে যারা আছে তারা ঝাঁপিয়ে পড়ে, এমনি লড়বড় করছে সেখানে নরেন্দ্র মোদী আর আদার্স, কারণ তা নয়তো এই লালিপাপ যেটা নিয়ে নরেন্দ্র মোদী নামছেন বিহারে, সেই লালিপাপ কিন্তু পশ্চিমবঙ্গের বুকেও আসবে।
অভিজ্ঞতার জায়গা থেকে বললাম, কিছু মনে করবেন না। শেষ করতে হচ্ছে। নমস্কার, আদাব।